পুরো জেলায় যে নামে অপরাধীরা থরথর কাঁপত, আজ সেই কঠোর মেজাজের আইপিএস অফিসার সুমন তার সরকারি জিপ থেকে নেমে একটা ভাঙাচুরা ঝুপড়ির সামনে হাঁটু বেড়ে বসে পড়ল, এবং তার চিৎকার পুরো গ্রামের কলিজা চিরে দিল। ৫ বছর পর ফিরে আসা মেয়েকে দেখে গ্রামবাসীরা খুশি ছিল না, বরং তাদের চোখে একটা অদ্ভুত ভয় এবং দয়া ছিল। কারণ সেই ঝুপড়ির ভিতরে যে সত্য লুকিয়েছিল, সেটা যে কোনো সাধারণ মানুষের রুহ কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। বন্ধুরা, সেই সকালটা যে কোনো সাধারণ সকালের মতোই ছিল। সূর্যদেব এখনও তার লালিমা ছড়াচ্ছিল এবং গ্রামের ওপর কুয়াশার একটা সূক্ষ্ম চাদর জড়ানো ছিল। দূরের ক্ষেত থেকে ষাঁড়ের গলায় বাঁধা ঘণ্টার টুংটাং এবং মন্দির থেকে আসা আরতির ধীর গতির আওয়াজ পরিবেশকে পবিত্র করছিল। গ্রামের লোকেরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল। কেউ কুয়ো থেকে জল তুলছিল, তো কেউ তার পশুদের খাদ্য দিচ্ছিল। কিন্তু তখনই গ্রামের শান্তিকে ছিন্ন করে একটা দ্রুতগতির গাড়ির চাকার আওয়াজ সবার দৃষ্টি আকর্ষণ করল। কাঁচা রাস্তায় ধুলোর একটা ঘূর্ণি উঠল এবং তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা সাদা রঙের সরকারি গাড়ি, যার ওপর লাগানো নীল বাতি সকালের কুয়াশায়ও চকচক করছিল। ড্রাইভার যেই ঝুপড়ির কাছে গাড়িটা ব্রেক করল, গ্রামের নেংটি পায়ের বাচ্চারা দৌড়ে গাড়ির পিছনে জমে গেল। তাদের জন্য এটা যেন কোনো জাদু থেকে কম ছিল না। এত বড় এবং চকচকে গাড়ি তারা হয়তো কখনো এত কাছ থেকে দেখেনি। জিপের ভারী দরজা খুলল এবং একটা কালো রঙের চকচকে বুট মাটিতে পড়ল। বাইরে বেরিয়ে এলো আইপিএস অফিসার সুমন, তার খাঁকি ইউনিফর্মে, চোখে কালো চশমা এবং মুখে সেই রুক্ষতা যা খবরের কাগজের শিরোনামে থাকত। কিন্তু আজ সেই রুক্ষতার পিছনে একটা অদ্ভুত ঘাবড়াহাট ছিল। তার মুখ পাথরের মতো কঠোর ছিল, কিন্তু যদি কেউ গভীরভাবে দেখত তাহলে বুঝত যে তার কপালে ঘামের সূক্ষ্ম ফোঁটাগুলো ছিল এবং ঠোঁট সামান্য কাঁপছিল। গ্রামবাসীদের জন্য এই দৃশ্যটা যেন কোনো সিনেমার মতো ছিল। শহরের এত বড় অফিসার, যার একটা ইশারায় জেলার প্রশাসন কেঁপে উঠত, সেই ধুলোভরা পিছিয়ে পড়া গ্রামে কি করছে, এবং সেও সেই দুর্ভাগ্য ঝুপড়ির সামনে, যেটাকে লোকেরা প্রায়ই উপেক্ষা করত। মহিলারা তাদের ঘোমটার আড়াল থেকে কানাকানি করতে লাগল এবং বুড়োরা তাদের লাঠির সাহায্যে দাঁড়িয়ে মাজরা বোঝার চেষ্টা করতে লাগল। কিন্তু সুমনের কারো সাথে কোনো মাতব্বর ছিল না। তার চোখ শুধু সামনে দাঁড়ানো সেই জরাজীর্ণ ঝুপড়ির ওপর আটকে ছিল, যার খড়ের ছাদ জায়গায় জায়গায় গলে গিয়েছিল এবং দেয়ালের মাটি ঝলে পড়ছিল। এটাই সেই ঝুপড়ি যেখানে তার শৈশব কেটেছিল। এটাই সেই বাড়ি যেটাকে সে ৫ বছর আগে তার উচ্চাকাঙ্ক্ষার উড়ান ভরার জন্য ছেড়ে গিয়েছিল। সেই ঝুপড়িতে বাস করা সেই বুড়ো মানুষটা তার পিতা দিনানা, যে কখনো তার জন্য পুরো দুনিয়া ছিল। সুমন এবং দিনানার সম্পর্ক খুব গভীর ছিল। একদিকে একটা গরিব ব্রাহ্মণ পিতা, যে তার অল্প জমিতে চাষ করে কোনো মতে গুজরান করত, এবং অন্যদিকে তার মেধাবী মেয়ে, যার স্বপ্নের উড়ান আকাশ থেকে উঁচু ছিল। সুমন পড়াশোনায় খুব তেজি ছিল, এবং দিনানা তার প্রত্যেক সুখ, তার প্রত্যেক প্রয়োজনকে মেরে ফেলেছিল যাতে তার মেয়ের হাতে কলম থাকে। কিন্তু সময়ের চক্র খুব অদ্ভুত হয়। যত যত সুমন বড় হয়ে উঠছিল, তার স্বপ্নগুলো বড় হয়ে উঠছিল, এবং পিতার গরিবী তাকে তার পায়ের বেড়ি মনে হতে লাগল। সে শহরে গিয়ে পড়তে চাইত, বড় অফিসার হতে চাইত। দিনানা কখনো মানা করেনি, কিন্তু অবস্থা কঠিন ছিল। ধীরে ধীরে বাড়িতে উত্তেজনা থাকতে লাগল। সুমনের মনে হতে লাগল যে পিতার পুরনো চিন্তা এবং গরিবী তাকে এগোতে দেবে না, এবং তারপর একদিন ঝগড়া এতটা বেড়ে গেল যে সম্পর্কের ডোরে চিরকালের জন্য গাঁট পড়ে গেল। সুমনকে আজও সেই অভিশপ্ত সন্ধ্যা মনে আছে। দিনানা তার শুকনো এবং কাঁপা গলায় শুধু এটুকু বলেছিল, মেয়ে, যদি তোর মনে হয় যে আমার এই বুড়োপনা এবং আমার গরিবী তোর অগ্রগতির পথের পাথর, তাহলে তুই যা। আমি চাই না যে তুই কালকে আমাকে তোর অসফলতার কারণ মানিস। যা, তোর স্বপ্নগুলোকে জীবন্ত কর। সুমন সেই সময় রাগ এবং উদ্দীপনায় এতটা ভরা ছিল যে সে পিছন ফিরে দেখেনি। সে তার ব্যাগ তুলে নিল এবং শহর চলে গেল। সে কসম খেয়েছিল যে সে কিছু হয়ে ফিরবে, এবং সে হয়েও ছিল। সে দিনরাত এক করে দিয়েছিল। তার পরিশ্রমের দমে আইপিএসের ইউনিফর্ম অর্জন করল। এই ৫ বছরে সে অনেক অপরাধীকে সেলের পিছনে ঢুকিয়েছে, অনেক মেডেল জিতেছে, খবরের কাগজে নাম কামিয়েছে। কিন্তু এই ৫ বছরে সে একবারও পিছন ফিরে দেখেনি যে পিতা তাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে সে কোন অবস্থায় আছে। তাকে মনে হতো যে টাকা পাঠিয়ে দিলে কর্তব্য পূর্ণ হয়ে যায়, যদিও দিনানা কখনো একটা পয়সা স্বীকার করেনি। সুমনের মনে হতো যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, পিতার রাগ ঠান্ডা হয়ে যাবে।
কিন্তু আজ যখন সেই ঝুপড়ির সামনে দাঁড়িয়েছিল তখন তার ভিতরের সেই কঠোর পুলিশওয়ালা কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন সেখানে শুধু একটা ভয়ার্ত মেয়ে দাঁড়িয়েছিল, যার মনে অপরাধবোধের একটা পাহাড় ছিল। সুমন একটা গভীর নিঃশ্বাস নিল, যেন নিজেকে প্রস্তুত করছে। তার পা ভারী হয়ে যাচ্ছিল। যত যত সে ঝুপড়ির দিকে এগোচ্ছিল, তার জুতোর আওয়াজ নীরবতায় গুঞ্জরিত হচ্ছিল। কি পিতাজি, এখনও আমার উপর রাগ করে আছেন? কি তারা আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্নগুলো তার মনে হাতুড়ির মতো বাজছিল। সে দরজার কাছে পৌঁছল, দেখল তাহলে সেখানে একটা পুরনো মরচে ধরা তালা ঝুলছে। কাছে একটা খাটিয়া ভাঙা অবস্থায় পড়েছিল, যার ওপর কিছু পুরনো কাপড় শুকোচ্ছে। আঙিনায় তুলসীর গাছও শুকিয়ে মুরঝিয়ে গিয়েছিল, যেন তাকেও জল দেওয়ার কেউ নেই। সুমনের হৃদয় জোরে ধড়কতে লাগল। তালা? পিতাজি, কোথায় গেলেন? কি তারা কোথাও বাইরে গেলেন? তখনই তার নজর পরশিনো বাড়ির বাইরে বসা একটা বুড়ি মহিলার উপর, যে গাভীকে রুটি খাওয়াচ্ছিল। সুমন তার গলা পরিষ্কার করে বলল, কাকি, এই দীনানাজি কোথায়? বাড়িতে তালা লাগানো? বুড়ি মহিলা তার দুর্বল চোখগুলো সংকুচিত করে সুমনের দিকে তাকাল। ইউনিফর্মের চকচকানি এবং রুক্ষতা থেকে বোঝা কঠিন ছিল না যে সামনে কোনো বড় অফিসার দাঁড়িয়ে আছে। সে ধীরে বলল, হ্যাঁ বিটিয়া, এটা দীনানারই বাড়ি। তারপর সে সুমনের মুখটা গভীরভাবে দেখল এবং হঠাৎ তার চোখে পরিচিতির একটা চমক এলো, যা তুরন্তই একটা গভীর দুঃখে পরিণত হল। অরে তুই তুই তো সুমন নাকি? দীনানার বিটিয়া? সুমন তার গলা পরিষ্কার করল। তার গলা লড়খড় করছিল। হ্যাঁ কাকি, আমি সুমন। পিতাজি কোথায়? দেখা যাচ্ছে না। বুড়ি কাকির চোখে অশ্রু ভরে এলো। সে একটা ঠান্ডা আহ ভরল এবং তিক্ততা ভরা স্বরে বলল, এখন বাপের কথা মনে পড়েছে তোর? 5 বছর হয়ে গেল বিটিয়া, 5 বছর। তুই তো পিছন ফিরেও দেখিসনি যে সে বেঁচে আছে না মরে আছে। তুই তো বড় অফিসার হয়ে গেলি, কিন্তু এখানে তোর বাপ প্রত্যেক দিন তোর পথ দেখতে দেখতে অর্ধেক হয়ে গেল। সুমনের পায়ের তলায় মাটি সরে গেল। একটা অজানা ভয় তার বুকে ছড়িয়ে পড়তে লাগল। সে ঘাবড়ে জিজ্ঞাসা করল, কাকি, রহস্যময় কথা বলো না। বলো, পিতাজি কোথায়? কি হয়েছে তাদের? কাকি তার শাড়ির আঁচল দিয়ে অশ্রু মুছল এবং বলল, সে হাসপাতালে আছে বিটিয়া, সরকারি হাসপাতালে। গত 2 মাস ধরে অসুস্থ পড়ে আছে, একা। না কোনো ওষুধ দেওয়ার কেউ, না কোনো জল পান করানোর কেউ। নিজেই লাঠি টেকে টেকে ওষুধ নিতে যেত। বলতো, আমার মেয়ে আসবে, আমার মেয়ে খুব বড় অফিসার, সে আসবে তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুই তো এখন এলি যখন। কাকির গলা রুদ্ধ হয়ে গেল। সুমনকে মনে হল যেন কেউ তার হৃদয়কে মুষ্টিতে ধরেছে। অসুস্থ, একা, এবং তাকে খবরও নেই। সে কাপা গলায় জিজ্ঞাসা করল, তারা আমাকে বলেনি কেন? কারো কাছে খবর পাঠাননি কেন? কাকি রাগ এবং দুঃখের মিশ্রিতভাবে বলল, কাকে বলতো আর কিভাবে বলতো? তুই তো আসতেই সব পথ বন্ধ করে দিয়েছিলি। সে ভয় পেত, বলতো যদি আমি খবর পাঠাই তো আমার মেয়ে ভাববে যে বুড়ো আবার বোঝা হয়ে এলো। সে তোর অগ্রগতির মাঝে আসতে চাইত না। সে মরছিল, কিন্তু তোর সাফল্যের দোয়া মাঙা ছাড়েনি। সুমনের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। তার সব সাফল্য, সব মেডেল, সব রুতবা এই এক মুহূর্তে ধুলো হয়ে গেল। তার পিতা তার দুঃখকে শুধু সেজন্য লুকিয়েছিল যাতে তার মেয়েকে কোনো অসুবিধা না হয়। সে এক মুহূর্ত না গাওয়াতে পিছিয়ে তার জিপের দিকে দৌড়ল। ড্রাইভার, গাড়ি ঘোরাও, এক্ষুনি সরকারি হাসপাতাল চলো। সুমনের গলায় একটা এমন দহর ছিল যা দুঃখে ভেজা ছিল। ড্রাইভার তুরন্ত গাড়ি স্টার্ট করল এবং ধুলো উড়িয়ে জিপ হাসপাতালের দিকে দৌড়ে পড়ল। পথে সুমনের চোখ থেকে অশ্রু ঝরতে থাকল। সে জানালা থেকে বাইরে দেখছিল, কিন্তু তাকে কিছু দেখা যাচ্ছিল না। তাকে শুধু তার পিতার সেই মুখ মনে পড়ছিল, যখন সে শৈশবে তাকে মেলায় কাঁধে বসিয়ে ঘুরাত। তাকে সেই দিন মনে পড়ল যখন তার প্রথম ইউনিফর্মের জন্য পিতা তার মায়ের শেষ নিশানির উপর কড়া বেচে দিয়েছিল। এবং তাকে মনে পড়ল সেই শেষ দিন যখন সে অহংকারে এসে তাদের পিছিয়ে পড়া চিন্তাধারার লোক বলেছিল, হে ভগবান, শুধু একটা সুযোগ দাও, শুধু একবার পিতাজির সাথে দেখা করিয়ে দাও, আমি তাদের পায়ে পড়ে ক্ষমা চাইব, আমি সব ঠিক করে দেব। সে মনে মনে প্রার্থনা করছিল। জিপ হাসপাতালের গেটে থামল। এটা একটা ছোট কাসবাই হাসপাতাল ছিল, যেখানে ভিড় এবং নোংরামির অম্বার ছিল। সুমন ইউনিফর্মের পরোয়া না করে দৌড় লাগাল। রিসেপশনে বসা নার্স তাকে দেখে হড়বড়িয়ে গেল। দীনানাথ, গ্রামের দীনানাথ কোথায়? সুমন প্রায় চিৎকার করে জিজ্ঞাসা করল। নার্স ঘাবড়ে রেজিস্টারের পাতা উল্টাল। জি জি ম্যাডাম, ওয়ার্ড নম্বর 4, বেড নম্বর 12-এ আপনি।
সুমন তার উত্তর শোনার অপেক্ষা করল না। সে গলিয়ারায় দৌড়ে ওয়ার্ড নম্বর 4-এর দিকে এগোল। তার জুতোর খটখট আওয়াজে হাসপাতালের শোরগোল থেমে গেল। রোগী এবং তাদের তিমিরদা তাকে রাস্তা দেবার জন্য পাশে সরে গেল। ওয়ার্ড নম্বর 4-এর দরজায় পৌঁছে সুমনের পা হঠাৎ ভারী হয়ে গেল। ভিতরে যাওয়ার সাহস জুটানো পাহাড়ের মতো লাগছিল। সে কাঁপা হাতে পর্দা সরাল। সামনের দৃশ্য দেখে তার রুহ কেঁপে উঠল। একটা লোহার খাটে, যার উপর নোংরা চাদর বিছানো ছিল, একটা হাড়ের কাঠামো শুয়েছিল। মুখে বাড়া সাদা দাড়ি, ডোবা চোখ এবং শরীর এতটা দুর্বল যে পাঁজরগুলো স্পষ্ট গোনা যায়। কে? এটা সেই পিতা যার কাঁধ কখনো সবচেয়ে মজবুত ছিল? সুমনের গলা পুরোপুরি চোখ হয়ে গেল। তার মুখ থেকে শব্দ বেরোচ্ছিল না। সে ধীরে ধীরে বিড়ালের পায়ে চলে বেডের কাছে পৌঁছল। পিতাজি। তার মুখ থেকে শুধু একটা ফুসফুসাহট বেরোল। দীনানাথ, যে হয়তো অজ্ঞান অবস্থায় ছিল, সেই পরিচিত গলা শুনে তাদের বন্ধ পলকগুলোয় হলচল হল। তারা খুব ধীরে ধীরে তাদের চোখ খুলল। কুয়াশাচ্ছন্ন চোখগুলো যখন সামনে তার মেয়েকে ইউনিফর্মে দেখল, তখন এক মুহূর্তের জন্য তাদের মনে হল যেন এটা কোনো স্বপ্ন, সেই স্বপ্ন যেটা তারা গত 5 বছর ধরে প্রত্যেক রাতে দেখছিল। সুমন। তাদের গলা শুকনো পাতার শস্যরানির মতো ছিল। তুই এলি বিটিয়া। সুমন এখন আর নিজেকে থামাতে পারল না। সে হাঁটু গেড়ে সেখানে মাটিতে বসে পড়ল এবং তার পিতার সেই হাত তার হাতে নিল, যেটা এখন শুধু হাড় এবং চামড়া দিয়ে তৈরি হয়ে গিয়েছিল। হাত বরফের মতো ঠান্ডা ছিল। হ্যাঁ পিতাজি, আমি এলাম। আমি খুব খারাপ পিতাজি, আমাকে ক্ষমা করুন। আমি খুব দেরি করে এলাম। আমি আপনাকে একা ছেড়ে দিয়েছিলাম। সুমন ফুটফুট করে কাঁদতে লাগল। তার ইউনিফর্মের কাঁধ অশ্রুতে ভিজে গেল। একটা কঠোর পুলিশ অফিসার আজ একটা অসহায় বাচ্চার মতো কাঁদছিল। দীনানাথের ঠোঁটে একটা খুব দুর্বল কিন্তু সুখ ভরা হাসি ভাসল। তারা তার কাঁপা আঙুল দিয়ে সুমনের মাথা ছোঁয়ার চেষ্টা করল। কাঁদিস না পাগলি, তুই এলি, বাস এটাই অনেক। আমার তপস্যা সফল হল। আমি মহাদেবের কাছে শুধু এটাই চেয়েছিলাম যে মরার সময় একবার তোর মুখ দেখি। ইউনিফর্মে তোকে দেখে আজ আমার বুক চওড়া হয়ে গেল। সুমন শিখতে শিখতে মাথা তুলল। কি কথা বলছেন আপনি? মরার কথা বলবেন না। আমি এসেছি না, এখন আমি আপনাকে কিচ্ছু হতে দেব না। আমরা শহর যাব, সবচেয়ে বড় ডাক্তার দেখাব। আমার কাছে টাকা আছে, শক্তি আছে, সবকিছু আছে। আপনি শুধু সুস্থ হন। দীনানাথ তার চোখে তাকাল। তাদের চোখে একটা অদ্ভুত খালিপনা ছিল, যেন কোনো গভীর রাজ সেখানে দাফন হয়ে আছে। না মেয়ে, এখন খুব দেরি হয়ে গেছে। এবং তারপর এই অসুখ কোনো সাধারণ অসুখ নয়, এটা তো সাজা। সুমন চমকে উঠল। সাজা? কি সাজা? আপনি কি বলছেন পিতাজি? দীনানাথ একটা লম্বা খরখরাতে নিঃশ্বাস নিল। সুমন, তুই ভাবিস যে আমি এখানে গরিবী এবং অসুখ থেকে মরছি? তুই ভাবিস যে এটা সব প্রকৃতির খেলা, কিন্তু সত্য তো এটা যে আমাকে এই অবস্থায় পৌঁছনোর জন্যে কোনো অন্য নয়, বরং সেই লোকেরা যাদের তুই তোর মনের করিস। সুমনের মেরুদণ্ডে শীতলতা ছড়িয়ে পড়ল। আপনি কি বলছেন? কোন লোকেরা? এবং আপনি আমাকে কখনো বলেননি কেন? দীনানাথ সুমনের হাত শক্ত করে ধরল। তাদের ধরনে হঠাৎ একটা অদ্ভুত শক্তি এলো। আমি কিভাবে বলতাম? যদি আমি তোকে বলে দিতাম তো তুই সেটা হয়ে উঠতিস না যেটা আজ হয়েছিস। তুই ভেঙে পড়তিস, ছড়িয়ে পড়তিস। আমি বিষের সেই পেয়ালা পান করেছি যাতে তোর জীবনে অমৃত থাকে। বিষ? সুমনের রোমকূপ খাড়া হয়ে গেল। তার পুলিশের ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। পিতাজি, স্পষ্ট করে বলুন, এই বিষের কথা কি? কে দিয়েছে আপনাকে এই বিষ এবং কোন সত্য লুকোচ্ছেন আপনি? ওয়ার্ডে একটা ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। দীনানার চোখে একটা ভয় ভাসল, তার জীবনের নয় বরং তার মেয়ের জীবনের। সুমন, এই গ্রামের মাটিতে খুব গভীর রাজ দাফন হয়ে আছে। একটা এমন সত্য যেটা যদি তুই জেনে নিস তো হয়তো তুই তোর ইউনিফর্ম খুলে ফেলতে চাইবি। সেই সত্য যেটা আমাদের পরিবার, এই গ্রাম এবং তোর অতীতের সাথে যুক্ত। সুমন তার অশ্রু মুছল এবং তার চোখে একটা আগুন দহক উঠল। সে দীনানার হাত তার কপালে লাগাল। আজ আমি কসম খাই, চাই সত্য যতটাই তিক্ত হোক না কেন, আমি সেটা জেনে নেব। বলুন পিতাজি, সেই কোন রাজ যেটা পুরো গ্রামকে কাঁপিয়ে দেবে? দীনানা তার চোখ বন্ধ করল, যেন সে অতীতের সেই পাতাগুলো উল্টানোর সাহস জোটাচ্ছে। ঠিক আছে, যদি তুই জেদ করছিস তো শোন, কিন্তু প্রতিশ্রুতি কর তুই বিচলিত হবি না, কারণ যেটা আমি বলতে যাচ্ছি সেটা তোর জীবনের ভিত্তি হিলিয়ে দেবে। সুমনের নিঃশ্বাস থেমে গেল। তাকে আন্দাজও ছিল না যে পরের কয়েক মুহূর্তে যেটা সে শুনতে যাচ্ছে সেটা তার 5 বছরের বনবাস থেকেও বেশি দুঃখদায়ক হতে যাচ্ছে।
এটা শুধু একটা পিতার অসুখের গল্প নয়, এটা একটা ষড়যন্ত্র, ত্যাগ এবং ধোঁকার এমন দাস্তান যার শুরু ঠিক সেই দিনে হয়েছিল যেদিন সুমন গ্রাম ছেড়ে গিয়েছিল। তখনই ডাক্তার ওয়ার্ডে প্রবেশ করল এবং সুমনকে সেখানে দেখে থেমে গেল। ম্যাডাম প্লিজ, পেশেন্টের অবস্থা খুব নাজুক, তাদের এখন খুব বিশ্রামের দরকার, আপনি বাইরে যান। সুমন ডাক্তারের কথা অনশ্রুত করল, তার পুরো মনোযোগ তার পিতার মুখে ছিল। পিতাজি, বলুন, আমি শুনছি। দিনানা চোখ খুলল, তাদের পুতুলি স্থির ছিল। সুমন, 5 বছর আগে তোর যাওয়ার পর গ্রামের জমিদার এবং কিছু নেতা মিলে তাদের নিঃশ্বাস উঠতে লাগল। মেশিনের বিপ দ্রুত হয়ে গেল, কিন্তু তারা কথা চালিয়ে রাখল। তারা আমাকে একটা এমন প্রস্তাব দিয়েছিল যেটা প্রত্যাখ্যান করার মূল্য আমাকে আমার জীবন দিয়ে চোকাতে হয়েছে, এবং সেই প্রস্তাব তোর ইউনিফর্মের সাথে যুক্ত ছিল। সুমন স্তব্ধ হয়ে গেল। আমার ইউনিফর্ম, আমার ক্যারিয়ারের জন্য পিতাজি তার জীবন দাওয়ায় লাগিয়ে দিয়েছে। কি প্রস্তাব ছিল পিতাজি? সুমন ব্যাকুলতায় জিজ্ঞাসা করল। সেই তো আসল সত্য মেয়ে। দিনানা এটুকু বলেছিল যে তাদের কাশির একটা জোরালো দৌড় পড়ল। ডাক্তার এবং নার্স দৌড়ে এলো এবং সুমনকে পিছনে ঠেলে দিল। ম্যাডাম প্লিজ, বাইরে যান, আমাদের ইঞ্জেকশন দিতে হবে, নার্স জোর দিয়ে বলল। সুমনকে অনিচ্ছায় পিছিয়ে যেতে হলো। সে কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে তার পিতাকে ছটফট করতে দেখছিল। তার মনে ভূমিকম্প হয়েছে। বিষ, ষড়যন্ত্র, প্রস্তাব, ইউনিফর্ম, আখিরে এমন কি হয়েছিল 5 বছর আগে? কে ছিল যে তার ইউনিফর্মের পিছনে পড়েছিল এবং তার পিতা ঢাল হয়ে তাকে বাঁচিয়েছে? এবং সবচেয়ে বড় কথা, যদি তার পিতা তাকে বাঁচিয়েছে, তো তাকে তাদের থেকে দূরে থাকার নাটক কেন করতে হয়েছে? সূর্য ডুবছিল এবং হাসপাতালের গলিয়ারায় অন্ধকার গাঢ় হয়ে উঠছিল। কিন্তু সুমন জানত যে আসল অন্ধকার তো এখন ছড়িয়ে যাবে। একটা এমন সত্য সামনে আসতে যাচ্ছে যেটা না শুধু তার, বরং পুরো গ্রামের ইতিহাস বদলে দেবে। সে মুষ্টিবদ্ধ করে সেখানে বেঞ্চে বসে পড়ল। আজ রাত সে ঘুমাবে না। আজ রাত তাকে প্রত্যেক প্রশ্নের উত্তর চাই। হাসপাতালের সেই ঠান্ডা এবং নির্জীব গলিয়ারায় রাতের নীরবতা ছড়িয়ে পড়েছিল, যেটাকে শুধু মাঝে মাঝে কোনো রোগীর করাহ বা নার্সদের দ্রুত পায়ের আওয়াজই ভাঙত। সুমন আইসিইউয়ের বাইরে রাখা সেই লোহার বেঞ্চে বসেছিল। তার ইউনিফর্মে এখন কুচকনো পড়ে গিয়েছিল এবং চোখে ঘুমের চিহ্ন নেই। জানালা থেকে বাইরে হাসপাতালের প্রাঙ্গণে লাগানো পিপুল গাছের পাতাগুলো হাওয়ায় এমন করে দুলছিল যেন কোনো অদৃশ্য শক্তি পরস্পরে কথা বলছে। সুমনের চোখ শূন্যে আটকে ছিল। তার মনে পিতার বলা সেই শেষ শব্দগুলো গুঞ্জরিত হচ্ছিল। তোর ইউনিফর্মের জন্য আমি বিষ পান করেছি। এই শব্দগুলো কোনো সাধারণ বাক্যের মতো নয়, বরং গলিত সীসার মতো তার কানে ঢুকেছে। সে ভাবছিল যে আখিরে 5 বছর আগে এমন কি হয়েছে যে তার জানার বাইরে এত বড় ঝড় এসেছে। সে তো তার ট্রেনিংয়ে, তার পোস্টিংয়ে এবং নতুন নতুন পাওয়া শক্তির নেশায় এতটা মগ্ন ছিল যে তাকে কখনো খেয়ালই আসেনি যে তার পিছনে তার বাড়ি, তার শিকড় ধীরে ধীরে খালি করা হচ্ছে। তাকে তার সেই অন্ধ উচ্চাকাঙ্ক্ষায় ঘৃণা আসতে লাগল, যেটা তাকে তার আপনজন থেকে এতটা দূর করে দিয়েছে। তখনই গলিয়ারার অন্য প্রান্ত থেকে একটা বুড়ো ওয়ার্ড বয় ধীরে ধীরে হেঁটে এলো। তার হাতে জলের বোতল ছিল। সে সুমনকে ইউনিফর্মে দেখল, তবু একটা অদ্ভুত মমতাভরা চোখে তাকে দেখল। সে কাছে এসে থামল এবং বলল, বিটিয়া, একটু জল খাও, সকাল থেকে দেখছি গলা পর্যন্ত ভিজেনি তোমার। দুঃখ তো বড়, কিন্তু শরীরকে পাথর করো না। সুমন চমকে তার দিকে তাকালো। সেই বুড়োর চোখে তাকে তার পিতার ঝলক দেখা গেল। সে কাঁপা হাতে বোতল ধরল। জলের একটা ঘুঁট গলা থেকে নিচে নামাতেই তাকে অনুভব হল যে তার গলা কতটা শুকনো ছিল। বাবা, আপনি কি জানেন তাদের ওয়ার্ড 4-এ যে দিনানাজি আছেন? সুমন আশাভরা চোখে জিজ্ঞাসা করল। বুড়ো একটা গভীর নিঃশ্বাস নিল এবং বেঞ্চের কিনারায় বসল। পুরো হাসপাতাল জানে তাদের, বিটিয়া। 2 মাস ধরে তারা এখানে পড়ে আছেন। না কোনো তিমারদার, না কোনো আত্মীয়, শুধু তারা এবং তাদের সেই ছোট গীতার বই। যখনই হোসে আসত, শুধু একটা রট লাগাত, মাইনাস আমার সুমন আসবে, সে বড় পুলিশওয়ালি, সে সব ঠিক করে দেবে। আমরা সবাই ভাবতাম যে বুড়ো পাগল হয়ে গেছে, কেউ আসবে না। কিন্তু আজ তোমাকে দেখে মনে হলো যে তাদের তপস্যা সত্যি ছিল। কিন্তু বিটিয়া, বুড়োর গলা ভারী হয়ে গেল। দেরি খুব হয়ে গেছে। তাদের শরীরে এখন জীবন নেই, শুধু জেদ আছে। সুমনের চোখ থেকে অশ্রু আবার ঝরে পড়ল।
সে মুখ হাতেলিতে ঢেকে নিল। রাত এইভাবে পশ্চাত্তাপ এবং অশ্রুর মাঝে রেঙে গেল। পরের সকাল সূর্যের প্রথম রশ্মি হাসপাতালের দেয়ালগুলোকে কমলা রঙে রাঙাল। ডাক্তার রাউন্ড নিল এবং বলল যে দীনানাজি হোশে আছেন, কিন্তু তাদের নিঃশ্বাস খুব উড়ে যাচ্ছে। সুমন নিজেকে সামলাল, মুখে জলের ছিটা দিল এবং একটা দৃঢ় নিশ্চয়ের সাথে ওয়ার্ডে প্রবেশ করল। আজ তাকে পুরো সত্য জানতে হবে। আজ তাকে সে প্রত্যেক নাম চাই যেটা তার পিতাকে এই অবস্থায় পৌঁছেছে। দীনানার চোখ দরজায় আটকে ছিল। যেই সুমন ভিতরে এলো তাদের মুখে একটা ফ্যাকাশে হাসি ভাসল। সুমন কাছে গিয়ে তাদের হাত ধরল। সেই হাত এখন আরও ঠান্ডা লাগছিল। পিতাজি, সুমন তার গলাকে কঠোর রাখার চেষ্টা করল যাতে সে কাঁদে না। এখন আর রহস্যময় কথা নয়, আমাকে বলুন সেই কোন লোকেরা ছিল, সেই কি প্রস্তাব ছিল, এবং বিষ কিভাবে? দীনানা সুমনকে কাছে বসার ইশারা করল। তাদের নিঃশ্বাস ভারী চলছিল, যেন প্রত্যেক শব্দ বলার জন্য তাদের ফুসফুস থেকে যুদ্ধ করতে হচ্ছে। তারা বলতে শুরু করল। সুমন, মনে আছে যেদিন তোর জয়নিং লেটার এসেছিল? পুরো গ্রাম খুশি ছিল, কিন্তু কিছু লোক এমনও ছিল যাদের বুকে সাপ লোটাচ্ছিল। সেই লোকেরা যারা ধর্মের আড়ালে অধর্মের ধান্দা করে, সেই লোকেরা যারা গ্রামকে তার জাগির মনে করে। সুমন দাঁত কিড়মির করে বলল, কে? ঠাকুর গজেন্দ্র সিং? দীনানা পলক ফেলল। হ্যাঁ, ঠাকুর, এবং তার সাথে সেই ভ্রষ্ট নেতা তিওয়ারি। তোর যাওয়ার ঠিক 1 সপ্তাহ পর ঠাকুর আমাকে তার হাভেলিতে ডেকে পাঠিয়েছিল। আমি খুশি ছিলাম, ভেবেছিলাম হয়তো তোর অভিনন্দন দেওয়ার জন্য ডেকেছে। আমি আমার পুরনো সাইকেল নিয়ে হাভেলিতে পৌঁছলাম। সেখানে ঠাকুর, তিওয়ারি এবং থানাদার সব বসেছিল। তাদের মুখে সেই হাসি ছিল যেটা শিকারকে জালে ফাঁসানোর আগে শিকারীর মুখে হয়। দীনানাকে কাঁচতে দেখে সুমন তাদের জল পান করাল। জল খেয়ে তারা আবার বলতে শুরু করল। ঠাকুর আমাকে বলল, পণ্ডিতজি, তোমার মেয়ে এখন বড় অফিসার হয়ে গেছে, জেলায় আসছে। শুনেছি খুব ইমানদার, কিন্তু ইমানদারি বইয়ে ভালো লাগে, মাটিতে নয়। আমাদের ব্যবসা, জমির, গোতস্করির এবং বালু খননের, সেটা সব নির্বিঘ্নে চলতে হবে। তুমি তোমার মেয়েকে বোঝাও, সে আমাদের দিকে চোখ না তুলুক এবং আমরা তোমাদের দিকে চোখ তুলব না। তাকে বলো যে আমাদের ফাইলগুলোয় সই না দেখে করুক। সুমনের মুষ্টি এত জোরে ভিজে গেল যে নখ হাতেলিতে গেড়ে গেল। এবং আপনি কি বললেন? দীনানার চোখে একটা পুরনো আগুন চমক উঠল। আমি সেই বললাম যেটা একটা ব্রাহ্মণ এবং একটা পিতাকে বলতে হয়। আমি বললাম, ঠাকুর, আমার মেয়ে সংবিধানের কসম খেয়েছে, তোমাদের গোলামির নয়। সে মহাদেবের ভক্ত, অধর্মের সাথে দেবে না। এবং আমি ক্ষুধায় মরে যাব, কিন্তু আমার মেয়েকে অইমানির পাঠ পড়াব না। আমি তাদের ভরা সভায় তাদের প্রস্তাবে থুক দিয়েছিলাম। সুমনের বুক গর্বে ফুলে উঠল, কিন্তু সাথে একটা ভয়ও ঢুকল। তারপর তারা কি করল? তারপর দীনানার গলা কেঁপে উঠল। তারপর তারা তার আসল রূপ দেখাল। ঠাকুর হাসতে হাসতে বলল, ঠিক আছে পণ্ডিত, যদি তুই না ঝুঁকবি তো আমরা তোর মেয়েকে ভেঙে দেব। আমরা তার বিরুদ্ধে এমন মিথ্যা কেস বানাব, এমন সাক্ষী প্রস্তুত করব যে তার ইউনিফর্ম তো খুলবেই, সাথে তাকে জেলের হাওয়াও খেতে হবে। আমরা প্রমাণ করে দেব যে তোর মেয়ে ঘুষ নিয়েছে, যে সে ইউনিফর্মের ভুল ব্যবহার করেছে। তারা জানত সুমান, যে যদি একবার তোমার চরিত্রে দাগ লেগে যায় তো তুমি ভেঙে পড়বে, তোমার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। সুমান স্তব্ধ হয়ে গেল। তাকে মনে পড়ল যে ট্রেনিংয়ের সময় তাকে অনেকবার সতর্ক করা হয়েছিল যে রাজনীতি এবং মাফিয়ার গঠবন্ধন কতটা বিপজ্জনক হয়, কিন্তু তাকে জানা ছিল না যে তার নিজের পিতা সেই গঠবন্ধনের সাথে একা লড়াই করছে। তো আপনি তাদের সাথে সওদা করলেন? সুমান অবিশ্বাসে জিজ্ঞাসা করল। সওদা নয়, সমঝোতা করলাম। দীনানার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। আমি তাদের বললাম যে আমার মেয়েকে কিছু করো না, তার কেরিয়ারে আঁচ না আসুক। তারা শর্ত রাখল। শর্তটা ছিল যে আমাকে তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে, আমাকে গ্রামে একটা অস্পৃশ্যের মতো থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা, আমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি কখনো গ্রামে ফিরে আসবে না। কারণ যদি তুমি গ্রামে আসো তো তুমি তাদের কালো কর্ম দেখে নেবে, এবং যদি তুমি দেখে নাও তো তুমি চুপ থাকবে না, এবং যদি তুমি চুপ না থাকো তো তারা তোমাকে বরবাদ করে দেবে। সুমানের রোমকূপ খাড়া হয়ে গেল। তো সেজন্য যখন আমি ফোন করলাম আপনি ঠিক করে কথা বললেন না। সেজন্য যখন আমি টাকা পাঠালাম আপনি ফিরিয়ে দিলেন, যাতে আমার মনে হয় যে আপনি আমার উপর রাগ করে আছেন।
যাতে আমি রাগে কখনো ফিরে না আসি। দিনানা মাথা নাড়ল। হ্যাঁ, আমি চাইতাম যে তুমি আমার থেকে ঘৃণা করো। ঘৃণা দূরত্ব বজায় রাখে মেয়ে, এবং সেই দূরত্বই তোমার নিরাপত্তা ছিল। আমি তোমার পিতা হওয়া ছেড়ে দিয়েছিলাম যাতে তুমি একটা নিরপেক্ষ এবং সফল অফিসার হয়ে ওঠো। কিন্তু বিষের কি কিস্সা? সুমান এখন কাঁদছিল না, তার চোখে এখন শুধু আগুন দহক ছিল। দিনানা জানালার দিকে তাকালো, যেখানে সকালের রোদ এখন তীব্র হচ্ছিল। সেই লোকেরা চালাক ছিল সুমান। তাদের ভয় ছিল যে কোথাও আমার মন না বদলে যায়, কোথাও আমি লুকিয়ে তোমাকে সব সত্য না বলে দিই। সেজন্য তারা নিশ্চিত করল যে আমি কখনো এই অবস্থায় না থাকি যে শহর যেতে পারি বা কারো সাথে যোগাযোগ করতে পারি। গ্রামের যে মন্দিরে আমি প্রত্যেক দিন পূজা করতে যেতাম, সেখানে নতুন পূজারী ঠাকুরের লোক ছিল। সে প্রত্যেক দিন আমাকে চরণামৃত দিত। সেই চরণামৃতে তারা ধীর গতির বিষ মিশিয়ে দিত। কি? সুমান চিৎকার করে উঠল। মহাদেবের প্রসাদে বিষ? এত বড় অধর্ম? হ্যাঁ। দিনানা গভীর নিঃশ্বাস নিল। সেটা আর্সেনিক ছিল না ধতুরা আমাকে জানা নেই, কিন্তু তাকে পান করার পর আমার শরীরে আগুন লেগে যেত। ধীরে ধীরে আমার হাত পা অসার হয়ে যেত, আমার গলা বসে যেত, পেটে এমন ব্যথা হতো যেন কেউ ভিতর থেকে ছিঁড়ছে। আমি দুর্বল হয়ে যেতাম, এতটা দুর্বল যে বিছানা থেকে ওঠাও দুরূহ হয়ে যেত। এবং সেই লোকেরা হাসত, বলতো, দেখো অহংকারী পণ্ডিত তার কর্মের সাজা পাচ্ছে। গ্রামবাসীদের তারা বুঝিয়ে দিয়েছিল যে আমাকে কোনো ছোঁয়াচে রোগ হয়েছে, সেজন্য কেউ আমার কাছে আসত না। আমি সেই ঝুপড়িতে বন্দী হয়ে রইলাম, তিল তিল করে মরতে থাকলাম। শুধু এই আশায় যে তুমি নিরাপদ আছো, তুমি তোমার ডিউটি করছো। সুমন এখন দাঁড়িয়ে গেল, তার শরীর ক্রোধে কাঁপছিল। যে পিতা তাকে আঙুল ধরে মন্দিরের সিঁড়ি চড়তে শিখিয়েছিল, সেই পিতাকে মন্দিরের প্রসাদে বিষ দিয়ে মারা হচ্ছিল, এবং সেও শুধু সেজন্য কারণ সে তার মেয়েকে অভিমন্যী বানানো থেকে মানা করেছিল। আপনি সহ্য করলেন 5 বছর ধরে, আপনি এই সব সহ্য করলেন? সুমন শিঁকতে শিঁকতে জিজ্ঞাসা করল। সহ্য করতে হয়েছে সুমন, দীনানাথ খুব ধীরে স্বরে বলল, কারণ যেদিন আমি ভেঙে পড়তাম সেদিন তারা তোমার কাছে পৌঁছে যেত। আমি আমার চিন্তা নিজে সাজিয়েছিলাম যাতে তোর সিংহাসন নিরাপদ থাকে। তখনই দীনানাথের নিঃশ্বাস হঠাৎ দ্রুত চলতে লাগল। মেশিনগুলো বিপ বিপ করতে লাগল, তাদের মুখ নীল হয়ে যেতে লাগল। বিষ এখন তার শেষ কাজ করছিল। সুমন দীনানাথ তার হাত টেনে বলল, একটা আর কথা যেটা তোমাকে জানতে দরকার। এটা শুধু ঠাকুর এবং তিওয়ারি নয়, তাদের ওপরেও কেউ আছে। কেউ এমন যে শহরে বসে আছে, কেউ এমন যে তাদের নিঃশ্বাস আটকে যেতে লাগল। সুমন ঘাবড়ে গেল। কে আছে সে পিতাজি? বলুন আমাকে। দীনানাথ পুরো শক্তি জুটাল, তাদের চোখ পাথর হয়ে যাচ্ছিল। সেই এসপি, তোমার সিনিয়র, সে তাদের আত্মীয়, সে সব মিলে আছে। সেজন্য আমি কখনো পুলিশে অভিযোগ করিনি, কারণ অভিযোগ তার কাছেই যেত। এটা শুনে সুমনের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল। এসপি তার নিজের বস, যার উপর সে বিশ্বাস করত, যার আদেশে সে পালন করত। মানে পুরো সিস্টেম ওপর থেকে নিচ পর্যন্ত পচা ছিল, এবং তার পিতা এই চক্রব্যূহে একা অভিমন্যু হয়ে লড়াই করছিল। পিতাজি, সুমন চিৎকার করল, কারণ দীনানাথের চোখ এখন ওপরে উঠছিল। ডাক্তার এবং নার্সরা ঘরে দৌড়ে এলো। ম্যাডাম সরুন, আমাদের সিপিআর দিতে হবে। সুমনকে ঠেলে বাইরে করে দেওয়া হলো। সে কাঁচের দরজা থেকে তার পিতার বুকে ডাক্তারকে পাম্প করতে দেখছিল। প্রত্যেক ধাক্কার সাথে তার নিজের হৃদয় বসে যাচ্ছিল। কিন্তু এখন তার অশ্রুতে লাছাড়ি ছিল না, এখন তার অশ্রুতে একটা ভয়ানক প্রতিশোধের জন্ম হয়েছে। সে তার টুপি মাথায় জমালো, তার বেল্টকে কষল এবং কাছে তার নিজের ছায়াকে দেখল। সেখানে এখন একটা মেয়ে নয়, একটা আহত সিংহী দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলো, তারা মাথা ঝুঁকিয়ে নিল। আই এম সরি ম্যাডাম, আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু বিষ তাদের শরীরের প্রত্যেক অঙ্গকে খারাপ করে দিয়েছে। তারা নেই। হাসপাতালের গলিয়ারায় একটা নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু সুমন চিৎকার করল না, সে কাঁদল না, সে শান্ত দাঁড়িয়ে রইল, পুরোপুরি পাথরের মূর্তির মতো। সে ধীরে ডাক্তারকে বলল, পোস্টমর্টেমের প্রস্তুতি করুন। আমাকে একটা প্রমাণ চাই। রিপোর্টে বিষের নাম, পরিমাণ সবকিছু স্পষ্ট করে থাকতে হবে। ডাক্তার তার গলার ঠান্ডক দেখে সহমে গেল। জি ম্যাডাম। সুমন তার পকেট থেকে ফোন বের করল। তার হাত এখন কাঁপছিল না। সে একটা নম্বর ডায়াল করল, কিন্তু তার সিনিয়রকে নয়, বরং রাজ্যের ডিজিপিকে। জয় হিন্দ স্যার, এসপি সিটি, সুমন কথা বলছি। আমাকে একটা মার্ডার কেস রিপোর্ট করতে হবে।
ভিকটিম মাইনাস আমার পিতা, অ্যাকিউজড মাইনাস ঠাকুর গজেন্দ্র সিং এমএলএ, তিওয়ারি এবং একটা সিনিয়র পুলিশ অফিসার। তার গলায় এতটা স্থিরতা ছিল যে ফোনের অন্যদিকেও খামোশি ছড়িয়ে গিয়ে থাকবে। সুমন ফোন কেটে দিল এবং তার পিতার শবের কাছে গেল। সে তাদের ঠান্ডা কপালকে চুমু দিল এবং তাদের কানে ফুসফুসাল, আপনার তপস্যা সফল হয়েছে পিতাজি। আপনি আপনার জীবন দিয়ে ইউনিফর্মকে বাঁচিয়েছেন। এখন এই ইউনিফর্ম আপনার ঋণ চোকাবে। আজ থেকে এই গ্রামে কানুনের রাজ নয়, মহাকালের তাণ্ডব হবে। আমি প্রতিশ্রুতি করছি, যতক্ষণ না একটা পাপীকে তার সঠিক জায়গা শ্মশানে না পৌঁছায় দিই, আমি চীন থেকে বসব না। সুমন বাইরে বেরোল। দুপুরের রোদ এখন তীক্ষ্ণ হয়ে উঠেছে। সে তার জিপের দিকে পা বাড়াল। ড্রাইভার জিজ্ঞাসা করল, ম্যাডাম, কোথায় চলতে হবে? বাড়ি। সুমন কালো চশমা চোখে লাগালো এবং ঠান্ডা স্বরে বলল, না, থানা চলো এবং সব ফোর্সকে প্রস্তুত থাকতে বলো। আজ সন্ধ্যায় গ্রামে আরতি নয়, হাহাকার মচবে। জিপ ধুলো উড়িয়ে থানার দিকে দৌড়ে পড়ল। কিন্তু এবার জিপে বসা অফিসার সে নয় যে কাল এসেছিল। সে বদলে গিয়েছে। সে তার ধর্ম চিনে নিয়েছে এবং তার ধর্ম এখন দয়া নয়, দণ্ড। থানার বাইরে দাঁড়ানো জিপের ইঞ্জিন এখনও গরম ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি গরম ছিল সুমনের চোখে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। থানার ভিতরে ঢুকতেই সেখানের মাহল, যেটা প্রায়ই সুস্থ এবং চায়ের চুস্কিতে ডুবে থাকত, এক ঝটকায় বদলে গেল। সেন্ট্রি হড়বড়িয়ে স্যালুট করল। মুংশির কলম থেমে গেল এবং থানাদার তার চেয়ার থেকে এমন করে দাঁড়ালো যেন কেউ তার নিচে আঙ্গার রেখেছে। সুমন কারোর দিকে দেখল না। সে সোজা থানাদারের টেবিল পর্যন্ত গেল এবং তার টুপি খুলে টেবিলে রাখল। তার চোখ থানাদারের চোখে গেড়েছিল, যাতে ভয় স্পষ্ট ঝাঁকছিল। শর্মা। সুমনের গলা ধীর ছিল, কিন্তু তাতে এতটা ওজন ছিল যে থানাদারের ঘাম ছুটে গেল। আমার পিতার মৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে, কিন্তু আমাকে এটা বলো, তোমার এফআইআর রেজিস্টারে এখনও পর্যন্ত ঠাকুর গজেন্দ্র সিংয়ের নাম কেন ওঠেনি? থানাদার শর্মা হ্যাকলাতে লাগল, ম্যাডাম, সেটা এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি এবং ঠাকুর সাহেব। সুমন টেবিলে হাত মারল। সে একটা খুনি, শর্মা, এবং তুমি তাকে সাহেব বলছ? আমাকে জানা আছে যে এই থানার একটা ইট ঠাকুরের টাকায় পোড়া হয়েছে, কিন্তু আজ এখনই এই মুহূর্তে এই থানা নয়, বরং আমার কোর্ট চলবে। সুমন তার পকেট থেকে ফোন বের করল এবং তাকে রেকর্ডিং মোডে রাখল। তারপর সে থানাদারের কলার ধরে তাকে তার কাছে টেনে নিল। শোনো শর্মা, আমার কাছে হারানোর জন্য এখন কিছু নেই। আমার পিতা চলে গিয়েছেন। এখন বা তো তুমি ইউনিফর্মের কর্তব্য পালন করবে এবং আমার সাথে চলবে, বা তো আমি এখন ডিজিপি স্যারকে বলবো যে তুমিও সেই ষড়যন্ত্রে জড়িত ছিলে। সিদ্ধান্ত তোমার। জেলের ইউনিফর্ম পরতে হবে না পুলিশের? থানাদার কেঁপে উঠল। সে জানত যে সুমন এখন সেই মেয়ে নেই যে কাজ ছিল। সে একটা আইপিএস যে তার নিজের ডিপার্টমেন্টকে আগুন লাগাতে পারে। সে তুরন্ত মাথা ঝুঁকিয়ে নিল। ম্যাডাম, আমি আপনার সাথে আছি। আপনি যেমন বলবেন তেমন হবে। তো তোমার টিম প্রস্তুত করো এবং হ্যাঁ, সবার ফোন জমা করে নাও। খবর বাইরে যাওয়া উচিত নয় যে আমরা কোথায় যাচ্ছি। সুমন আদেশ দিল। পরের 15 মিনিটে 3টে জিপ থানা থেকে বেরোল। সাইরেন বন্ধ ছিল। সুমন জানত যে শিকারকে ভনক লাগতে হবে না। তাদের প্রথম পড়াও ছিল গ্রামের সেই প্রাচীন শিব মন্দির, যেখানে দিনারা প্রত্যেকদিন পূজা করতে যেত। মন্দিরের বাইরে নীরবতা ছিল। সন্ধ্যা হতে চলেছে এবং আরতির প্রস্তুতি চলছিল। পূজারী, যে ঠাকুরের খাস লোক ছিল, শিবলিঙ্গে জল চড়াচ্ছিল। হঠাৎ পুলিশের জুতোর আওয়াজে তার মনোযোগ ভাঙল। সে ঘুরে দেখল তো সামনে সাক্ষাৎ কাল হয়ে সুমন দাঁড়িয়েছিল। মেয়ে তুমি? পূজারী খাবড়াহটে লোটা ফেলে দিল। সুমন কাছে এসে কোনো ভূমিকা ছাড়াই পূজারীর চোখে তাকালো। আমার পিতাকে যে চরণামৃত দেওয়া হতো তাতে কি মিশিয়ে দিতে তুমি? পূজারীর মুখ সাদা হয়ে গেল। কি কথা বলছো মেয়ে? সেটা তো ভগবানের প্রসাদ ছিল। সুমন কাছে রাখা চরণামৃতের পাত্র তুলে পূজারীর মুখের কাছে নিয়ে গেল। যদি এটা প্রসাদ হয় তো এটাকে এখন পান করো, পুরোটা। যদি তোমাকে কিছু না হয় তো আমি মেনে নেব যে তুমি নির্দোষ। পূজারী পিছিয়ে যেতে লাগল। তার হাত পা কাঁপছিল। সে জানত যে সেই পাত্রে আর্সেনিকের পরিমাণ কতটা। সুমনের ধরা লোহার মতো কঠোর ছিল। পান করছ না? আমি পান করাই। সে দহর লাগাল। পূজারী তার পায়ে পড়ে গেল। আমাকে ক্ষমা করো বিটিয়া, আমাকে ক্ষমা করো। আমাকে জোর করে করানো হয়েছে। ঠাকুর বলেছিল যে যদি আমি পণ্ডিতজিকে সেই ওষুধ না দিই তো সে আমার পরিবারকে মেরে ফেলবে। আমি চাইনি, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সুমন তাকে লাথি মারল না, শুধু ঘৃণায় দেখল। তোমার কাপুরুষতা একটা ইমানদার মানুষের জীবন নিয়ে নিয়েছে। এই বয়ানকে রেকর্ড করো শর্মা, এবং এই প্রসাদকে ফরেন্সিকের জন্য সিল করো। এই পূজারী এখন আমাদের মুখ্য সাক্ষী। এখন বাড়ি ছিল সেই জায়গার যেখান থেকে এই পুরো পাপের সঞ্চালন হতো, মাইনাস ঠাকুর গজেন্দ্র সিংয়ের হাভেলি। হাভেলিতে আজ উৎসবের মাহল ছিল। ঠাকুর গজেন্দ্র সিং এবং বিধায়ক তিওয়ারি মদের জাম টোক রাখছিল। তাদের খবর মিলে গিয়েছে যে দিনানা মারা গিয়েছে। তাদের পথের সবচেয়ে বড় কাঁটা বেরিয়ে গিয়েছে। তাদের মনে হয়েছে যে সুমন এখন কেঁদে ফিরে শহর চলে যাবে, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। আরে তিওয়ারিজি, ঠাকুর হাসতে হাসতে বলল,
দেখলে, সাপও মরল এবং লাঠিও ভাঙল না। সেই পুলিশওয়ালি ছড়ি এখন কি করবে? বাপ তো গেল। তিওয়ারি পান চিবোতে চিবোতে বলল, সঠিক বললেন ঠাকুর। এখন জমিগুলোর সেই প্রজেক্টে কাজ শুরু করো, কোনো রোখার কেউ নেই। তখনই হাভেলির বিশাল লোহার গেট একটা জোরালো ধমাকার সাথে খুলল। পুলিশের জিপ সোজা ভিতরে লনে টক্কর মারল। সঙ্গীত থেমে গেল। মেহমানদের মধ্যে ভগদর পড়ে গেল। ধুলোর গুবারের মাঝে থেকে সুমন নামল, হাতে তার সার্ভিস রিভলভার নিয়ে। তার পিছনে পুরো ফোর্স ছিল। ঠাকুর গিলাস টেবিলে পটকাল এবং চিৎকার করল, এটা কি অসভ্যতা? কার সাহস হলো আমার হাভেলিতে এমন করে ঢোকার? সুমন সোজা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে অশ্রু নয়, আগুন ছিল। আমার সাহস হয়েছে ঠাকুর, সেই মেয়ের সাহস যার পিতাকে তুমি তিল তিল করে মেরেছ, সেই অফিসারের সাহস যার ইউনিফর্মে তুমি দাগ লাগানোর চেষ্টা করেছ। ঠাকুর হাসল, একটা খালি এবং ভয়ানক হাসি। আরে সুমন বিটিয়া, শোকে মনে হয় মাথা ঘুরে গিয়েছে। প্রমাণ কোথায়? কোন ভিত্তিতে গ্রেপ্তার করবে আমাকে? এবং ভুলো না, তোমার এসপি আমার আত্মীয়। একটা ফোন করব এবং তোমার চাকরি খেয়ে নেবে সে। সুমন একটা পা এগোল। লাগাও ফোন, এখন লাগাও। আমিও দেখতে চাই যে সে তোমার কিভাবে সাহায্য করে। ঠাকুর অহংকার সাথে তার ফোন বের করল এবং এসপিকে কল করল। সে ফোন স্পিকারে রাখল যাতে সবাই শুনতে পারে। হ্যালো ভাই সাহেব, দেখুন আপনার এই জুনিয়র ম্যাডাম আমার বাড়িতে ঢুকে পড়েছে, এদের বোঝান না তো? ওদিক থেকে এসপির ঘাবড়ানো গলা এলো, ঠাকুর, তুমি বরবাদ হয়ে গিয়েছ, তোমার মুখ বন্ধ রাখো। ডিজিপি সাহেব এখনই আমাকে সাসপেন্ড করে দিয়েছে। সুমন সব কল রেকর্ডিং এবং পূজারীর বয়ান ওপরে পাঠিয়ে দিয়েছে। ভাগতে পারো তো ভাগো। ঠাকুরের হাত থেকে ফোন ছুটে পড়ে গেল। তার মুখ থেকে রং উড়ে গেল। হাভেলিতে নীরবতা ছড়িয়ে পড়ল। বিধায়ক তিওয়ারি ধীরে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু হাবিলদাররা তাকে ধরে নিল। সুমন ঠাকুরের চোখে চোখ রেখে বলল, শুনলে তোমরা? তোমার খেলা শেষ হয়ে গেল। ঠাকুর, যেই ইউনিফর্মকে তুমি তোমার পকেটে মনে করতে, আজ সেই ইউনিফর্ম তোমার গলার ফাঁস হবে। ঠাকুর তার শেষ চাল চালল। সে ঝপট করে কাছে দাঁড়ানো একটা গার্ডের বন্দুক ছিনতে চেষ্টা করল, কিন্তু সুমন প্রস্তুত ছিল। সে বিজলির ফুর্তিতে ঠাকুরের হাতে তার লাঠি দিয়ে আঘাত করল। হাড় ভাঙার আওয়াজ এলো এবং ঠাকুর চিৎকার করে হাঁটু গেড়ে পড়ে গেল। সুমন তার চুল ধরে তার মুখ ওপরে তুলল। এই, ব্যথা অনুভব হচ্ছে? এটা সেই ব্যথার একটা অংশও নয় যেটা আমার পিতা 5 বছর ধরে সহ্য করেছেন। তোমরা তাদের সমাজ থেকে কেটে দিয়েছ, তোমরা তাদের বিষ দিয়েছ। এখন কানুন তোমাকে সমাজ থেকে কাটবে। এবং বিষ তো তুমি এখন জেলের 4 দেয়ালে তোমার নিজের স্মৃতির পান করবে। সে থানেদার শর্মাকে ইশারা করল, হাত করা পড়াও এটাকে, এবং এটাকে জিপে নয়, পায়ে হেঁটে নিয়ে চলো। পুরো গ্রাম দেখবে যে তাদের ভগবান আজ কিভাবে একটা অপরাধীর মতো ঘিষ্টে যাচ্ছে। যখন পুলিশ ঠাকুর এবং তিওয়ারিকে নিয়ে গ্রামের গলিগুলো থেকে গেল, তো লোকেরা তাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। 5 বছর ধরে যে ভয় তাদের হৃদয়ে বসেছিল, সেটা আজ একই মুহূর্তে কাফুর হয়ে গেল। তারা দেখল যে তাদের নিজের মেয়ে সুমন সবচেয়ে সামনে চলছে, সিংহীর মতো। কেউ কোনো নাড়া লাগাল না, কিন্তু প্রত্যেক চোখে একটা নীরব সম্মান ছিল। সুমন না শুধু তার পিতার প্রতিশোধ নিয়েছে, বরং পুরো গ্রামকে ভয়মুক্ত করে দিয়েছে। রাত গাঢ় হয়ে উঠেছে। গ্রামের কিনারায় নদীর তীরে বানানো শ্মশানঘাটে একটা চিতা সাজানো ছিল। দিনানার পার্থিব শরীর চন্দনের কাঠের উপর শুয়েছিল। পরম্পরা অনুসারে মুখাগ্নি ছেলেকে দিতে হয়, কিন্তু দিনানার কোনো ছেলে ছিল না, এবং আজ সেখানে দাঁড়ানো শত শত গ্রামবাসীর মধ্যে কারও সাহস ছিল না যে এই পরম্পরার দোহাই দেয়, কারণ সবাই জানত যে এই মেয়ে যা করেছে সেটা 100 ছেলের ওপর ভারী ছিল। পণ্ডিত মন্ত্র পড়তে শুরু করল। হাওয়ায় ভারিত্ব ছিল। নদীর জল শান্ত বইছিল, যেন সেও এই বিদায়ের সাক্ষী হচ্ছে। সুমন তার হাতে জ্বলন্ত মশাল নিল। তার মুখ আগুনের আলোয় চকচক করছিল। সে একবার আবার তার পিতার শান্ত মুখ দেখল। পিতাজি, সে মনে মনে বুড়বুড়াল, আপনি বলেছিলেন যে আপনি বিষ সেজন্য পান করেছেন যাতে আমি কিছু হয়ে উঠি। আজ আমি সেটা হয়ে গিয়েছি, যেটা আপনি চাইতেন। আমি বুড়াইয়ের অন্ত করেছি। আপনার বলিদান ব্যর্থ যায়নি। এখন আপনি শান্তিতে যান। আপনার মেয়ে এখন কখনো দুর্বল পড়বে না। সে মশালকে চিতা থেকে ছোঁয়াল। লেলিহান শিখা ধুধু করে উঠতে লাগল। কাঠের চটকানোর আওয়াজের সাথে ধোঁয়া আকাশের দিকে উঠতে লাগল। সুমন সেখানে হাত জোড়ে দাঁড়িয়ে রইল যতক্ষণ না চিতা পুরোপুরি জ্বলে না গেল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু এখানে অশ্রু দুঃখের নয়, মুক্তির ছিল। যেই আগুন শান্ত হল, একটা বুড়ো কাকা সুমনের কাঁধে হাত রাখল। এটা সেই ছিল যারা হাসপাতালে তাকে জল পান করিয়েছিল। বিটিয়া, আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে রক্তের সম্পর্ক থেকে বড় কর্মের সম্পর্ক হয়।
দিনানা আজ খুব খুশি হবে। কিন্তু এখন তুমি কি করবে? ফিরে শহর চলে যাবে? সুমনকার ভেজা চোখ মুছল এবং ভিড়ের দিকে তাকাল। গ্রামবাসীরা তাকে আশাভরা চোখে দেখছিল। না কাকা, সুমন দৃঢ়তায় বলল, আমার ট্রান্সফার এখন এখানেই হবে। এই জেলায় পিতাজি এই গ্রামকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। এখন আমি এটাকে সাজাব। ঠাকুর গেল, কিন্তু তার নোংরামি সাফ করতে সময় লাগবে। আমি এখন কোথাও যাচ্ছি না। তার কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা স্বস্তির নিঃশ্বাস নিল। ভিড় থেকে কেউ জোরে জয়কার লাগাল, হর হর মহাদেব, এবং দেখতে দেখতে পুরো শ্মশানঘাট হর হর মহাদেবের নারায় গুঞ্জরিত হয়ে উঠল। সুমন নদীর দিকে তাকাল। তাকে মনে হল যেন ঢেউয়ের মাঝে তার পিতা হাসছেন। 5 বছরের বনবাস শেষ হয়ে গিয়েছে। সীতা অগ্নি পরীক্ষা দিয়ে ফিরেছে এবং সে রাবণের লঙ্কা জ্বালিয়ে দিয়েছে। এখন রাম রাজ্যের বাড়ি ছিল। গল্প এখানে শেষ হয়নি, বরং একটা নতুন শুরু হয়েছে। একটা এমন শুরু যেখানে ন্যায় অন্ধ নয়, বরং তার কাছে একটা মেয়ের চোখ আছে। এবং সেই রাত গ্রামের প্রত্যেক বাড়িতে দিনানার ছবির সামনে একটা প্রদীপ জ্বালানো হলো এবং বাচ্চাদের গল্প শোনানো হলো। একটা এমন মেয়ের যে তার পিতার বিষের উত্তর সমাজের জন্য অমৃত হয়ে দিয়েছে।